DJI Mini 5 Pro এর 52 মিনিটের ব্যাটারি এক ফ্লাইটে পার করেছে 25.6 কিলোমিটার। আর রিমোট ছিল RC2 কন্ট্রোলার এবং এটি ছিল একটি ওয়ান ওয়ে ফ্লাইট। হ্যাঁ, কি ওয়ান ওয়ে ফ্লাইট! 25.6 কিলোমিটার সম্ভব না, অবিশ্বাস্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 25.6 কিলোমিটার। অবিশ্বাস্য মনে হলেও সত্য। তাহলে এই রোমাঞ্চ পেতে পুরোটা সময় জুড়ে দেখুন, আর নিয়মিত এমন সব রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো অভিযানই মিস না হয়। এমন এক অর্জন যা আমাদের নিজেদেরও অবাক করে দিয়েছে, বিশেষ করে শেষ মুহূর্তের সেই শূন্য চার্জ নিয়ে অবতরণের কথা ভাবলে এখনো গা শিউরে ওঠে। এটি ছিল এক বিদ্যুৎ চমকের মতোই বিস্ময়কর অভিজ্ঞতা, যা আমরা বিশ্বকে দেখাতে চেয়েছিলাম। কখনো ভেবেছেন একটি ড্রোন যদি শুধু উড়তেই থাকে, কোনো রিটার্ন টু হোম ছাড়াই, যদি সে তার ব্যাটারির শেষ কণাটুকু দিয়ে কেবল সামনের দিকেই এগিয়ে যায়? আমরা ঠিক এই অকল্পনীয় কাজটিই করেছি। আপনাদের স্বাগত জানাই এমন এক দুঃসাহসিক ড্রোন অভিযানে, যা পূর্বে কোনো চোখ দেখেনি, কোনো মন কল্পনা করেনি। এটি নাটকীয়তা, রোমাঞ্চ, চোখ জুড়ানো সবুজ প্রকৃতি, ব্যাটারি ও সিগন্যালের সাথে এক রুদ্ধশ্বাস যুদ্ধ এবং সবশেষে বিজয়ের উত্তেজনায় পরিপূর্ণ এক মহাকাব্য। আমাদের ড্রোন আকাশে ডানা মেলল। যাত্রা শুরু। আমরা ক্যামেরা প্রো মোডে সেট করে নিচ্ছি। শাটার স্পিড 1/120, অ্যাপারচার 1.8 এবং কালার টেম্পারেচার হচ্ছে 5900 কেলভিন, এবং HLG মোডে ভিডিও ধারণ করছি, যা প্রকৃতির সত্যিকারের সজীব রং এবং মৌলিক দৃশ্যকে ধারণ করতে পারে। পর্যাপ্ত রোদ থাকায় আমরা ND32 ফিল্টার ব্যবহার করছি। আমাদের লক্ষ্য সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল। ম্যাপে আমাদের গন্তব্য চূড়ান্ত করে নিচ্ছি, ফরিদপুর থেকে সদরপুর। আকাশপথে যার দূরত্ব প্রায় 25 কিলোমিটার, কিন্তু স্থলপথে এই যাত্রা আরও দীর্ঘ। প্রায় 50 কিলোমিটার বেগে ড্রোনটি এগিয়ে চলছে। আমরা ফরিদপুর শহরের প্রধান সড়ক, সদর হাসপাতাল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিভিন্ন ভবনের ওপর দিয়ে যাচ্ছি। অবাক লাগে, এই শহরেও কত সবুজের সমারোহ। আমরা তুলনামূলক নিচ দিয়ে উড়ে যাই, কারণ আমরা প্রকৃতির প্রতিটি দৃশ্যকে নিখুঁতভাবে ধারণ করতে চাই। ব্যাটারির খরচ সর্বনিম্ন রাখতে আমরা ড্রোনের সেন্সর বন্ধ রেখেছি। এখন সেন্সর আমাদের অভিজ্ঞতা এবং কো-পাইলটের সতর্ক দৃষ্টি। আমরা এই ভিডিওর মাঝের অংশে ড্রোনের মূল 1 ইঞ্চি সেন্সরে ধারণ করা ফুটেজ রেখেছি এবং এর উপরে ও নিচে DJI RC2 রিমোটের স্ক্রিনটি যোগ করেছি। এর ফলে আপনারা একই সাথে প্রকৃতির সৌন্দর্য এবং যাত্রাপথে ড্রোনের প্রতিটি প্যারামিটার কেমন ছিল দুটোই উপভোগ করতে পারবেন। এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা কেবল প্রযুক্তির সীমানাই অতিক্রম করিনি, আমরা প্রকৃতির এক অকৃত্রিম অনবদ্য রূপেরও সাক্ষী হয়েছি। আমরা প্রায় 1 কিলোমিটার দূরত্বে। গাছের আধিক্য জানান দিচ্ছে আমরা শহরের কোলাহল পেরিয়ে গ্রামীণ নিসর্গের বুকে প্রবেশ করছি। সামনেই একটি নতুন নির্মাণাধীন ভবন। মাত্র 46 মিটার উচ্চতায় আমরা শহরতলি পেরিয়ে যাচ্ছি। রিমোট কন্ট্রোলারের সিগন্যাল পূর্ণ মাত্রায় আছে। আমরা নিয়মিতই রেঞ্জ টেস্ট করে থাকি। আমাদের পূর্ববর্তী রেঞ্জ টেস্টের অভিজ্ঞতা থেকে আমরা 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস, যা আমরা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো আপনাকেও আপনার ড্রোনের সক্ষমতার শেষ বিন্দু পর্যন্ত পৌঁছাতে সাহায্য করতে পারে। কি অপূর্ব দৃশ্য!
মাঠের মাঝখানে একটি একাকী বাড়ি। মাঠের ধানগুলো এক একটি এক এক রঙের। পর্যাপ্ত অভিজ্ঞতা এবং প্রস্তুতি ব্যতীত এমন চরম ঝুঁকিপূর্ণ পরীক্ষা দয়া করে কেউ এই রকম রেঞ্জ টেস্টের চেষ্টা করবেন না। ওই দেখুন, দুটি সাদা বক উড়ে যাচ্ছে। আরে নিচে আরও দুটি, 4টি সাদা বক উড়ছে। আপনার শখের ড্রোনটি হারাতে না চাইলে আগে আমাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং পরামর্শগুলো বুঝুন। এই অবিশ্বাস্য অর্জনটি আপনার ড্রোন প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে বিশ্বকে দেখিয়ে দিন প্রযুক্তির আসল ক্ষমতা। অবশ্যই কমেন্ট করে জানান আপনার অনুভূতির কথা। আমরা 2 কিলোমিটার পার হয়েছি। ম্যাপটি আবার দেখে নিচ্ছি আমরা সদরপুরের ঠিক পথেই আছি কিনা, কারণ আজ আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। আমাদের গন্তব্যে পৌঁছাতেই হবে। ঠিক গাছপালার উপর দিয়ে উড়ে চলেছি। প্রকৃতির এই নির্মল সৌন্দর্যকে ধারণ করেই আমরা এগিয়ে যাই। গাছের আড়ালে ছোট ছোট বাড়ি, তার পাশে সবুজের সমারোহ। এই দৃশ্য মন কেড়ে নেয়। টিপস নাম্বার 1, লং ডিস্টেন্স রেঞ্জ টেস্ট করার আগে সবচেয়ে জরুরি কাজ হলো ড্রোন এবং রিমোট কন্ট্রোলারের ব্যাটারি ফুল চার্জ করে নেওয়া। একটি লং রেঞ্জ টেস্টে প্রায় 40 মিনিটের দীর্ঘযাত্রা হতে পারে। যদি কোনো কারণে ড্রোনটি হারিয়ে যায় বা ফিরে আসতে না পারে, তবে রিমোটের চার্জ থাকা অত্যন্ত জরুরি, কারণ রিমোটের মাধ্যমেই ড্রোনটির শেষ অবস্থান জানা যাবে এবং সেই অবস্থানে গিয়ে ড্রোনটি উদ্ধার করতে হবে। এই একটি পরীক্ষাই ছিল মূলত 3টি অগ্নি পরীক্ষা। 1, একটি সম্পূর্ণ চার্জড ব্যাটারি ফুরিয়ে যাওয়া পর্যন্ত ড্রোনটি কত কিলোমিটার পাড়ি দেবে। 2, DJI RC2 কন্ট্রোলারের OcuSync 4 প্রযুক্তি কি সত্যিই 20 কিলোমিটার রেঞ্জের দাবি পূরণ করতে পারবে? 3, নাকি এই সংযোগ 20 কিলোমিটারের সেই কথিত গণ্ডি পেরিয়ে এক নতুন ইতিহাস তৈরি করবে? 3 কিলোমিটার দূরত্বে প্রবেশ করেছি। 3300 মিটারে একটা রেল লাইন দেখতে পাচ্ছি আমরা। 3 কিলোমিটারের পুরো পথেই 35 মিটার উচ্চতায় সিগন্যাল পেতে বেশ কষ্ট হচ্ছে। সিগন্যাল মাঝে 2 দাগ, মাঝে মাঝে 3 দাগ এরকম হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি যে 35 মিনিট উচ্চতায় থাকতে। আমরা চেষ্টা করি সব সময় যতটা মাটির কাছে থাকা যায়। আমরা সুন্দর একটা বর্গাকার পুকুর দেখতে পাচ্ছি। 3916 মিটারে এসে সিগন্যাল 1 দাগে চলে আসছে। একটু বাড়াতে হবে। আমরা উচ্চতা বাড়িয়ে 40 মিটারে নিয়ে আসলাম। আমার সাথে কো পাইলট হিসেবে জারিফ আছে। সে সব দিক তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে এবং আমাকে গাইড করছে। লং ডিস্টেন্স রেঞ্জ টেস্ট একটি বাস্তব এয়ারক্রাফট চালানোর কাছাকাছি। একদিকে খেয়াল করলে অন্যদিকে ভুল হয়ে যেতে পালট আবশ্যক। আমরা 4.5 কিলোমিটারে অবস্থান করছি। বেশিরভাগ ধান পেকে সোনালী বর্ণ ধারণ করেছে। তার মাঝেই আবার যেন এক অবাধিত সবুজের অরণ্য। কিন্তু এই সৌন্দর্য অবলোকন করা সহজ ছিল না। নিচ দিয়ে যেতে সিগন্যাল পেতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে।
সিগন্যাল পেতে উচ্চতা বাড়াতে বাড়াতে 58 মিটারে এসে আমরা মাত্র 2 দাগ সিগন্যাল পেলাম। আমরা 5 কিলোমিটার অতিক্রম করলাম। সামনে দিগন্ত জোড়া ধান ক্ষেত, আবার গাছপালা, একাকী দাঁড়িয়ে থাকা তাল গাছ। সিগন্যালের অবস্থা আবারও শোচনীয়। মাত্র 1 দাগ অবশিষ্ট। আমরা উচ্চতা বাড়িয়ে 72 মিটারে স্থির হলাম। প্রতিটি ধানক্ষেতের রং আলাদা, সম্ভবত ভিন্ন ভিন্ন জাত বা ভিন্ন সময় লাগানো, তাই ফসল ঘরে তোলার সময়ও ভিন্ন। ধানক্ষেত থেকে আবারও সবুজের অরণ্যে প্রবেশ করলাম। এই ড্রোন ভিউ ছাড়া বোঝার উপায় ছিল না যে আমাদের দেশে এত বন জঙ্গল ও গাছগাছালি আছে। ড্রোন উদ্ধারে আমাদের 3টি সাপোর্ট টিম ভাগ করা আছে, 10, 15 এবং 18 কিলোমিটারে। আমরা ম্যাপ ভিউ আবারও চেক করে নিচ্ছি, কারণ আমরা নিশ্চিত নই আমরা কতদূর যেতে পারবো ও কখন কোথায় ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। সিগন্যাল পেতে ড্রোনটিকে এখন বেশ উঁচুতে প্রায় 80 মিটার উচ্চতায় রাখতে হচ্ছে। 6 কিলোমিটার দূরত্বে আমরা সুন্দর বনভূমি, কৃষিভূমি আর মানুষের সহাবস্থান দেখতে পাচ্ছি। 2টি বড় ও একটি ছোট পুকুর, এই তো জীবন। কিন্তু এই স্বর্গের মতো প্রান্তরেও আধুনিক পরিবহন, শিক্ষা বা সুচিকিৎসার যথেষ্ট অভাব রয়েছে। গ্রামীণ জনপদ চারপাশে গাছপালায় ঘেরা। এর মাঝখানে 2টি ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, তার পাশেই ধানক্ষেত। এই তো বাংলাদেশ। 6500 মিটার থেকে আমরা বেশ কিছু জনবসতি, পাশেই পুকুর, ধানক্ষেত এবং চিরাচরিত বাংলাদেশের যে রূপ তা দেখতে পাচ্ছি। টিপস নাম্বার 2। দ্বিতীয় টিপস হলো, প্রথমেই দীর্ঘ দূরত্বে না গিয়ে আগে ছোট ছোট দূরত্বের টেস্ট করে নেওয়া। এতে আপনি বুঝতে পারবেন কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এই পরীক্ষা সম্পর্কে আপনার একটি ভালো ধারণা তৈরি হবে। ধাপে ধাপে 10 কিলোমিটার বা 12 কিলোমিটার করে অগ্রসর হন। একবারে অনেক দীর্ঘ দূরত্বে যাওয়া বোকামি হবে। 7000 মিটার বা 7 কিলোমিটারে প্রবেশ করলাম। এখানে গ্রামীণ জনপদের মাঝখানে প্রধান সড়ক দেখতে পাচ্ছি। সড়কের মাঝখানে যান চলাচল করছে এবং তা গাছপালার মাঝখান দিয়ে আঁকা বাঁকা হয়ে চলে গেছে। সিগন্যাল ভালো পাওয়ায় আমরা 80 মিটার থেকে নেমে এলাম।
আমরা প্রায় ৮৫৫০ মিটার দূরত্বে। দিগন্ত জোড়া ধানক্ষেতের মাঝে একটি বাড়ি। এবং ঠিক তখনই লো ব্যাটারি, রিটার্ন টু হোম সতর্কবার্তা এলো। আমি তৎক্ষণাৎ এটি ক্যান্সেল করে দিলাম। আজকের অভিযান এক দুঃসাহসিক ইতিহাস হতে চলেছে। ধানক্ষেতগুলো বিভিন্ন রঙের, কোনোটা কাটার উপযুক্ত, কোনোটা এখনো সবুজ। প্রকৃতি যেন আমাদের ডাকছিল, আরো কাছে এসো, আমাকে দেখো, আমি কত সুন্দর। এই অপূর্ব দৃশ্য আমাদেরই বাংলাদেশের, আমাদেরই ফরিদপুরের। আমরা ৯ কিলোমিটার পার করেছি। বেশ বড় এবং প্রায় দিগন্ত জোড়া ধানক্ষেতের মাঝেই কয়েকটি তালগাছ দৃশ্যটিকে আরো অপূর্ব করে তুলেছে। পঁচানব্বইশো মিটার থেকে সামনে এক বিশাল বনভূমি দেখা যাচ্ছে। এখনো ৬৪% চার্জ আমাদের হাতে আছে। দূর থেকে দেখলে একে ঘন জঙ্গল মনে হলেও এটি আসলে মানুষেরই লাগানো পরিকল্পিত বনাঞ্চল। এর বেশিরভাগই মেহগনি গাছ, আর নিচেই এই গাছেরই ফাঁকে ফাঁকে ছায়ায় মানুষের বাড়িঘর ও বসতি লুকিয়ে আছে। উপর থেকে দেখলে একরকম লাগে, আর নিচে জীবনের অন্যরকম গল্প চলে। সিগন্যাল আবারও কমে যাচ্ছে। সাহসিকতা আর ভয়ের এক মিশ্র অনুভূতি। প্রায় ১০ কিলোমিটার পার করে আমরা আবারও একটি সুন্দর ধানক্ষেত দেখছি। তার মাঝে একটি গাছ একাকী ছায়া দিচ্ছে। এরপর ১০,২০০ মিটারে মেহগনি গাছের বিশাল বনভূমি। ১০ কিলোমিটারের গাছের জগতে প্রবেশ করলাম। আমরা যে গাছপালাগুলো দেখতে পাচ্ছি সেগুলোর বেশিরভাগই মেহগনি গাছ। এত বেশি যে তা উপর থেকে না দেখলে কখনো কল্পনাও করতে পারতাম না। এত মেহগনি গাছ লাগানোর আমাদের দরকার কি? কেনই বা আমরা এত মেহগনি গাছ লাগিয়েছি? এটার কারণ একটাই, টাকা। — ১০,৬০০ মিটারে একটি পুকুর। হতে পারত এই মেহগনি গাছের পরিবর্তে বিভিন্ন রকম ফলজ গাছ, কিন্তু মেহগনি গাছ হচ্ছে এমন একটি গাছ যেটা অল্প সময়ে বড় হয়ে যায় এবং ভালো একটা দাম পাওয়া যায়। আমরা সবকিছু ভুলে শুধুমাত্র যে গাছটা টাকা দেবে সেটাই লাগাচ্ছি। কিন্তু আমার মতে বাড়ির আঙিনায় বেশ কিছু ফলের গাছ লাগানো উচিত। আম, জাম, লিচু, পেয়ারা, এই সব দেশীয় ফলের গাছ থাকা উচিত। শুধু বাণিজ্যিক ভিত্তিতে নয়, এতে মৌসুমি ফল মিলবে, শিশুরা খাবে। এই ব্যাপারে আমরা দারুণ একটা অভাব দেখতে পাচ্ছি। এরপর আবার সেই চিরচেনা ধানক্ষেত, তাল গাছ। ব্যাটারিতে চার্জ আছে ৫৯%। জলাভূমি, আমবাগান আর মেহগনির সারি। আমরা ১১ কিলোমিটার পার করেছি। সিগন্যাল আছে ৩ দাগ। সদরপুরের পথ কি সুন্দর সমতল ভূমি। কোনো একটি জায়গাও খালি পড়ে নেই। হয় বাড়িঘর, আর বেশিরভাগই বনভূমি বা চাষাবাদের জমি। সারা বাংলাদেশই এরকমই সমতল ও উর্বর ভূমি। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, কিন্তু আমাদের দুর্নীতি, আমরা একাই খাবো, এই চিন্তাভাবনা। প্রকৃতির এই সুন্দর অবস্থানে থেকেও জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারছি না। বরং বাংলাদেশের লোকের অভ্যাস হচ্ছে
কেউ যদি সামনে এগিয়ে যায়, পাশের সবাই মিলে টেনে কিভাবে তাকে নামানো যায় সেই চেষ্টাটাই করি। এজন্য বাংলাদেশে এত সুন্দর, এত উর্বর সমতল ভূমি ও নাতিশীষ্ণ জলবায়ু পাওয়ার পরেও আমরা সারা বিশ্বে এত পিছিয়ে। টিপস নাম্বার 3। তৃতীয় টিপস হলো আপনার আশপাশের এলাকা, ভালো আশপাশের এলাকা ভালোভাবে চিনে রাখা। 500 মিটার উপর থেকে নিচের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন দেখায়। নিচ থেকে যে জায়গা আপনি চেনেন, উপর থেকে তা অচেনা লাগতে পারে। যখন আপনি ফিরে আসবেন, তখন ড্রোনের চার্জ মাত্র 3% থেকে 4% থাকতে পারে। এই সামান্য চার্জ নিয়ে অন্য কিছু দেখে চেনার সুযোগ থাকবে না। আপনাকে সরাসরি লোকেশন দেখেই ড্রোন চালিয়ে ফেরত আনতে হবে। তাই উড্ডয়নের আগেই এলাকাটি সম্পর্কে ধারণা নিন এবং কয়েকটি নির্দিষ্ট ল্যান্ডমার্ক, যেমন উঁচু ভবন, নদী বা বড় রাস্তা চিনে রাখুন, যাতে সেগুলোর সাহায্যে আপনি সহজেই নিজের অবস্থানে ফিরে আসতে পারেন। আমরা 13 কিলোমিটারে আছি। কো-পাইলট সতর্ক করল, সিগন্যাল 2 দাগে নেমে এসেছে। আমাদের উচ্চতা বাড়াতে হবে। (13,500 মিটার দূরত্বে এসেও সিগন্যালের অবস্থা খুবই নাজুক। আমাদের উচ্চতা বাড়াতে হবে। তাত্ত্বিকভাবে আমরা 26 কিলোমিটার যেতে পারব, যদিও 10% চার্জ আমাদের হাতে রাখতেই হবে। আমি উচ্চতা বাড়িয়ে 90 মিটারে স্থির হলাম। আমরা 13 কিলোমিটারে অবস্থান করছি, ফরিদপুর সদরপুরের মাঝপথে। আমাদের ব্যাটারি এবং ক্যালকুলেশন অনুযায়ী আর 22 মিনিট 8 সেকেন্ড চলবে। এখানে 40টি স্যাটেলাইট পাওয়া যাচ্ছে। আমরা ঠিক পথেই চলছি। আমরা সদরপুরের কাছাকাছি চলে এসেছি। 4, চতুর্থ টিপস হলো, এই ধরনের লং ডিস্টেন্স টেস্ট কখনোই একা করা উচিত নয়। আপনার অবশ্যই একজন সহকারী বা একটি রেস্কিউ টিম, উদ্ধারকারী দল লাগবে। তাদের সাথে গাড়ি বা মোটরসাইকেল থাকা জরুরি। মোটরসাইকেল সবচেয়ে ভালো, কারণ এটি যে কোনো জায়গায় দ্রুত পৌঁছাতে পারে। লং রেঞ্জ টেস্ট মানেই যে কোনো সময় ঝুঁকি আসতে পারে, তাই আপনাকে প্রস্তুত থাকতে হবে। টিমের সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ, যেমন হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ারিং রাখতে হবে, যাতে সবাই সবার অবস্থান এবং ড্রোনের অবস্থান সম্পর্কে জানতে পারে। যে কোনো দুর্ঘটনা ঘটলে ড্রোনটিকে দ্রুত উদ্ধার করতে হবে, কারণ ড্রোনটি দূরে কোথাও ল্যান্ড করলে তা বাচ্চাদের বা এমন কারো হাতে পড়তে পারে যারা ড্রোনটি নিয়ে যেতে পারে বা ভেঙে ফেলতে পারে। ল্যান্ড করার পর 10 মিনিটের মধ্যেই সেটি উদ্ধার করা বাঞ্ছনীয়। পঞ্চম বিষয় হলো, ড্রোন উদ্ধার করবেন কিভাবে তা আগে থেকেই জেনে নেওয়া। (15 কিলোমিটার! এক অবিশ্বাস্য দূরত্ব। একমুখী ফ্লাইটে এভাবে পৃথিবীর কোনো ড্রোন ইউনিট এত দূর আসেনি। এখন থেকে রিমোটের স্ক্রিনে ওঠা প্রতিটি দূরত্বই একটি রেকর্ড, আর ড্রোনের প্রতিটি মিটার এগিয়ে যাওয়াও একটি রেকর্ড।
বাতাসের প্রতিরোধ ঘন্টায় প্রায় 6 কিলোমিটার, যা এই ড্রোনের জন্য সহনীয়। টিপস নাম্বার 6। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যেদিন ড্রোন ওড়াবেন তার আগের দিন আবহাওয়া সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া। আপনি অ্যাকুওয়েদার বা windy.com থেকে তথ্য নিতে পারেন। বাতাসের গতিবেগ কেমন থাকবে, বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, এসব জানা জরুরি। ধরুন আপনার এখানে সব ভালোই ছিল, কিন্তু 8 কিলোমিটার দূরে যাওয়ার পর ড্রোনটি বৃষ্টির মধ্যে পড়তে পারে, অথচ আপনার এখানে রোদ। এমন সমস্যার সম্মুখীন হওয়া স্বাভাবিক। তাই ড্রোন ওড়ানোর সময় বাতাসের গতি কোন দিকে এবং কত বেগে বইছে তা ভালোভাবে হিসাব করতে হবে। আবারও সেই পরিচিত দৃশ্য, ধানক্ষেত, তালগাছ। আমাদের পল্লী কবি জসিমউদ্দিন এই প্রকৃতির কথাই বলে গেছেন। তার হাতে যদি ড্রোন থাকত, হয়তো আজ তার কবিতার রূপ অন্যরকম হতো। টিপস নাম্বার 7। বাতাসের বাধার উইন্ড রেজিস্ট্যান্স বিপরীতে আপনার ড্রোনের গতি কেমন থাকছে এবং কত শতাংশ ব্যাটারি খরচ হচ্ছে সে সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। প্রথম ট্রিপেই এটি পরীক্ষা করে নিন যে বর্তমান আবহাওয়ায় ড্রোনটি কতদূর যেতে পারে। এই হিসাবটি করতে পারলে আপনি আপনার রেস্কিউ টিমকে একটি সম্ভাব্য দূরত্ব জানাতে পারবেন এবং সে অনুযায়ী তাদের দিক নির্দেশনা দিতে পারবেন। থেকে দৃশ্যটা একদম হেলিকপ্টার ভিউয়ের মতো লাগছে। আকাশ পরিষ্কার হলেও কুয়াশা বা ধুলার কারণে দূরের ভিজিবিলিটি খুব একটা ভালো নয়। এত উপর থেকে মনে হচ্ছে সবুজ জমিনের ওপর কেউ কার্পেট বিছিয়ে তাতে বিভিন্ন ভাগে জৈব নকশা করেছে। সবুজের এক একটা শেড যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা। কিন্তু হঠাৎ সিগন্যাল প্রায় শূন্যের কোঠায়। আমাদের যাত্রা কি এখানেই থামিয়ে দিতে হবে? জারিফের পরামর্শে আমরা উচ্চতা বাড়ালাম। কয়েকটি পুকুরের অপূর্ব সমন্বয় আর সেই তালগাছ। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। আজ এই তালগাছ, এই মাঠ, সদরপুরের এই পথ, আজ এই তালগাছ, এই মাঠ, সদরপুরের এই পথ, সবাই আমাদের এই মহান যাত্রার সাক্ষী হয়ে রইল। সিগন্যাল এতটাই দুর্বল যে আমাদের থেমেই যেতে হচ্ছিল। আমরা 169 মিটার উচ্চতায় 18 কিলোমিটার পথ পার হয়েছি। 18,000 মিটার! এই সংখ্যাটি পৃথিবীর কোনো ডিজিআই রিমোটে আজ পর্যন্ত ওঠেনি। আমরা কি ড্রোনটিকে আদৌ ফিরে পাব? আমাদের 3Z টিম এই অসাধ্য সাধনকে ভালোবাসে। কো-পাইলট জারিফের কথা মতো আমরা উচ্চতা আরও বাড়ালাম। উচ্চতা 188 মিটার। টিপস নাম্বার 8। আমরা অনেক সময় 0.3% চার্জ বা খুব দুর্বল সিগন্যাল নিয়েও ড্রোন ফিরিয়ে এনেছি। এমন জরুরি পরিস্থিতিতে আপনাকে ক্লিনিক্যাল খুবই স্থির থাকতে হবে। কিভাবে সিগন্যাল ধরে রাখা যায়
রিমোটটি কোন পজিশনে ধরতে হবে সেদিকে খেয়াল রাখুন। সিগন্যাল যেন কোনোভাবেই লস না হয়। এ সময় মাথা একদম ঠান্ডা রাখতে হবে, হতাশ হওয়া চলবে না। দ্রুত এবং দক্ষতার সাথে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ড্রোনটি ওখানেই ল্যান্ড করাবেন নাকি আরও সামনে এগোবেন, বা ঠিক কোন জায়গায় ল্যান্ড করাবেন। আমার এমন অভিজ্ঞতা হয়েছে যে উপর থেকে মনে হচ্ছে জায়গাটি ভালো, কিন্তু নিচে নামার পর দেখা গেল সেটি পানি বা পুকুর। আমরা ১৯ কিলোমিটার পার হয়ে গেছি। আমরা ঠিক পথেই আছি। সামনে একটি নদী দেখতে পাচ্ছি। আবার এমনও হয়েছে আমরা এমন জায়গায় ল্যান্ড করেছি যেখানে উপর থেকে ঝাপসা দেখায় মনে হয়েছিল কেউ নেই, কিন্তু কাছে যাওয়ার পর দেখি অনেক লোকজন বা ছেলেপেলে। আমরা বুদ্ধিমত্তার সাথে সেই স্থানটি এড়িয়ে গেছি। গ্রামীণ উৎসাহী ছেলেপেলেদের থেকে ড্রোন দূরে রাখাই ভালো, কারণ তাদের উত্তেজনার বশে ড্রোনটির ক্ষতি হতে পারে, টানাটানি করে খারাপ করে ফেলা। কিন্তু নদীর পরেই প্রকৃতির এক কারাল গ্রাসের চিত্র, একটি ইটের ভাটা। এখানেই প্রকৃতির পলিমাটি লাল মাটিতে পরিণত হয়ে কংক্রিটের জন্ম দেয়। এই চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া প্রকৃতির সবুজকে গ্রাস করছে। আমাদের মনে হচ্ছিল এই ধান খেতেই ল্যান্ড করা উচিত, কারণ রিমোটের সিগন্যাল একেবারেই নেই। কিন্তু আমার দুঃসাহসী কো-পাইলট ঝুঁকি নিতে বলল। সে বলল, যতদূর যায় যাক, আমরা বিশ্বকে দেখিয়ে দেই এই ড্রোন কতদূর যেতে পারে। ২০ কিলোমিটার দূরত্বে এসে আমরা ইটের ভাটা দেখতে পাচ্ছি। এই ইটের ভাটাগুলো নানাভাবে আমাদের প্রকৃতির ক্ষতি করছে। এগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড পরিবেশে নির্গত করে, যা পরিবেশ ধ্বংসের পেছনে বড় ভূমিকা রাখছে। আধুনিকতার সাথে সাথে ইটের ভাটা বাড়ছে, পরিবেশ দূষণও বাড়ছে। টিপস নাম্বার ১০। দূরপাল্লার রেঞ্জ টেস্ট সবসময় একটি ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ বা অভিযান। এতে ব্যর্থ হলে মন খারাপ করা যাবে না, বরং আবার চেষ্টা করতে হবে। আমরা এমন অনেক অভিযান চালিয়েছি, যার মধ্যে একটি এই ভিডিওতে দিচ্ছি। প্রতিটি অভিযান থেকেই আমরা নতুন কিছু না কিছু শিখেছি। আমরা উচ্চতা আরও বাড়ালাম। নিচে গাছের ঘন সারি দেখতে পাচ্ছি। আসলে এটা গাছের সারি নয়, এটি সদরপুর যাওয়ার একটি রাস্তা, এবং রাস্তার দুই ধারে গাছ লাগানো। ২০ কিলোমিটার দূরে ড্রোন চালানো মানে হলো আপনাকে একই সাথে অনেক কিছু খেয়াল রাখতে হবে, যেমন ব্যাটারি পার্সেন্টেজ, রিমোটের কানেকশন, আশপাশের ল্যান্ডিং পজিশন, কোন পথে যাচ্ছেন, বাতাসের গতি এবং ব্যাটারি কত দ্রুত কমছে। যখন আপনি চূড়ান্ত সীমায় ২০ থেকে ২২ কিলোমিটার চলে যাবেন, তখন রিটার্ন টু হোম RTH অপশনের ওপর ভরসা করার সুযোগ থাকে না। আমাদের এমন অভিজ্ঞতাও হয়েছে যে ড্রোন অল্পের জন্য পানিতে ল্যান্ড করা থেকে রক্ষা পেয়েছে। সুতরাং আপনি যদি সঠিকভাবে এই অভিযান পরিচালনা করতে চান, তবে একজন কো-পাইলট সহকারী অবশ্যই প্রয়োজন। তিনি আপনার কাজকে অনেক সহজ করে দেবেন। অন্যথায় বিপদের সম্ভাবনা বাড়বে, এবং ঠিক তখনই আমরা ২২ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। এক পথে ২২ কিলোমিটার। সিগন্যাল নিভু, যে কোনো মুহূর্তে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
ড্রোনটি কি এই ধান খেতে বা পুকুরে হারিয়ে যাবে? কিন্তু হোমে ফেরার আর কোনো পথ খোলা নেই। আমরা সদরপুর এবং বিশ্বজাকের মঞ্জিল দেখতে পাচ্ছি, কিন্তু সিগন্যাল আর ব্যাটারি দুটোই চরম হুমকি স্বরূপ। তেইশ কিলোমিটার, ডিজেআই এর ২০ কিলোমিটারের যে দাবি আমরা তা অতিক্রম করে ফেলেছি। আমরা মসজিদটি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, কিন্তু সিগন্যাল আমাদের যেতেই দিচ্ছিল না। ফোর্স ল্যান্ডিং কমান্ড ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে নামা শুরু করেছে, কিন্তু আমরা হার মানতে নারাজ। সিগন্যাল নেই, মাত্র 10% চার্জ অবশিষ্ট। এই মুহূর্তে আমাদের পাইলট অসাধ্য সাধন করলেন। তিনি ফোর্স ল্যান্ডিং কমান্ড অগ্রাহ্য করে কন্ট্রোলারের দুটি বাটনই সামনের দিকে চেপে ধরলেন, অর্থাৎ ড্রোনটি একই সাথে ওপর দিকে উঠছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঘন্টায় 34 কিলোমিটার বেগে প্রায় অদৃশ্য সিগন্যাল নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে উড়ে চলেছি। উত্তেজনা তখন আমাদের শিরা উপশিরা, মস্তিষ্ক সব কিছুকে ছুঁয়ে গেছে। আমরা 24 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। 24 কিলোমিটার! আমি বাম দিকের জয়স্টিক এবং ডান দিকের জয়স্টিক দুটোই সামনের দিকে ঠেলে ধরে রেখেছি। আমি আক্ষরিক অর্থেই এয়ারক্রাফটের ইন্টারনাল সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি। মাত্র 7% চার্জ আছে। আমরা কি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো? এরই মধ্যে আমরা 24 কিলোমিটার পার করে ফেলেছি। এটা সত্যিই চমকে ওঠার মতো একটা অভিযান। আমাদের লক্ষ্য আঠারশি দরবার শরীফের মসজিদের সামনের হেলিপ্যাডে ল্যান্ড করা। সিগন্যাল মাঝে মাঝে 1-2 দাগ পাচ্ছে। আমরা উচ্চতা বাড়িয়ে 400 মিটার করলাম। চার্জ মাত্র 5%। ড্রোনটি আর মাত্র 1 মিনিট 40 সেকেন্ড উড়বে। ব্যাটারি 4%। আমরা 430 মিটার উচ্চতায় উঠে গেলাম। আমরা অসাধারণ এক রেকর্ড করতে যাচ্ছি। যেখানে 20 কিলোমিটার যাওয়াই এই একটা দুঃসাধ্য ব্যাপার, সেখানে এই ছোট্ট ড্রোনটি দিয়ে আমরা 25 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, আমরা 25 কিলোমিটার পার করে ফেলেছি। এয়ারক্রাফটটি এখন 472 মিটার উচ্চতায় আছে এবং 25 কিলোমিটার দূরেও 1-2 দাগ সিগন্যাল পাচ্ছে। নিচে দেখলাম গন্তব্য এখনো কিছুটা দূরে। আমাকে যেতেই হবে।
ব্যাটারি শেষ। সর্বোচ্চ 500 মিটার উচ্চতায় চলে গেলাম। এখন চার্জ 0%। ড্রোনটা কি এখন পড়ে যাবে? আমি এখন উপরে ওঠার জয়স্টিকটা ছেড়ে দিয়েছি, কিন্তু সামনে যাওয়ার জয়স্টিক ডান দিক ধরে রেখেছি। এর ফলে ড্রোনটি এখন 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে নিচে নামছে, কিন্তু একই সাথে সামনের দিকেও এগিয়ে যাচ্ছে। দেখুন, 0% চার্জ নিয়েও এটি কতক্ষণ চলে। আমরা প্রায় 25.5 কিলোমিটার পথ পার করলাম 500 মিটার উচ্চতায় থেকে। নিচে নামছে, তবে যে কোনো সময় বন্ধ হয়ে নিচে পড়ে যেতে পারে। চেষ্টা করে যাচ্ছি সেফ ল্যান্ডি এরিয়ায় যেতে। আপনি হলে কি করতেন? সর্বোচ্চ 25,621 মিটার পর্যন্ত পৌঁছালো পুকুরে ল্যান্ড করতে গিয়ে। ফিরে আসলাম। শক্ত জায়গায় ল্যান্ড না করে হেলিপ্যাডের পাশের ঘাসে ল্যান্ড করি, তাহলে পড়ে গেলেও আঘাত কম পাবে। যেহেতু এত উচ্চতা থেকে ল্যান্ড করার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই হেলিপ্যাডের একদম পাশের জমিতে 271 মিটার উচ্চতা থেকে ডিসকানেক্ট হয়ে গেল। আপনাদের জন্য এই DJI মিনি নিয়ে পরবর্তী কোনো অভিযানে বের হব, তা আমাদের জানাবেন। আজ এই পর্যন্তই। এটা একটা অবিশ্বাস্য গল্প, অবিশ্বাস্য অভিযান। নিভু নিভু সিগন্যাল নিয়ে এগিয়ে যাওয়া, সর্বোচ্চ উচ্চতায় ওঠা এবং যে কোনো সময় পড়ে যেতে পারা ড্রোনটিকে সফলভাবে শেষ পর্যন্ত ধরে রাখা, এটা আমাদের বিশাল একটা সফলতা। আপনাদের এই ড্রোন টেস্টটি কেমন লাগলো তা জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।